গুড ইভিনিং বাংলাদেশ। আজকে আমাদের আলোচনার বিষয় পাবলিক হেলথ অ্যাজ আ ক্যারিয়ার। আমাদের সাথে আছেন ডক্টর মোহিত চৌধুরী। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং। স্যার কেমন আছেন? আমার জন্য অবশ্য গুড মর্নিং। এখন সকাল 10টা বাজে। বাংলাদেশের জন্য গুড ইভিনিং। ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, ভালো। স্যার আপনার পরিচয়টা যদি একটু সংক্ষিপ্ত আকারে আমাদের সবাইকে দেন। আমার পরিচয় খুব সংক্ষিপ্তই। আমি মোহিত চৌধুরী। আমার আসল নাম অনেক বড়, যদিও মহিউদ্দিন আহসান কবির চৌধুরী বা মোহিত নামেই ছোটবেলা থেকে চিনে। আমি চিটং মেডিকেল থেকে এমবিবিএস করেছি 2004-এ। ইন্টার্নশিপ শেষ করার পর এফসিপিএস মেডিসিন, ইন্টারনাল মেডিসিনে পার্ট 1 হয় 2006, ইন্টার্নশিপ 2005-এ শেষ করার পরে। এরপর ট্রেনিং শেষ হয় 2010-এ। আমি বিসিএস এ জয়েন করি। 2012 থেকে আমি সরকারি চাকরি থেকে একটু পাবলিক সেক্টরের দিকে ঝোঁকা শুরু করি। 2013-তে একটা স্কলারশিপ পাই ব্র্যাকে এমপিএইচ করার জন্য, সুযোগটা নিই। এরপর এমপিএইচ চলাকালীন সময়ে বা শেষের দিকে আইসিডিডিআরবি একজন সায়েন্টিস্ট আমাকে অফার দেন ওনার সাথে চাকরি করার জন্য। তখন গভর্নমেন্ট জব ছেড়ে দিই, আইসিডিডিআরবি তে জয়েন করি। 2018-তে পিএইচডি তে আমেরিকায় আসি। এখন পিএইচডি করছি এপিডেমিওলজিতে, ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা। এই তো সংক্ষেপে বলে ফেললাম এই ক্যারিয়ার। থ্যাংক ইউ স্যার। এখন তো ইউএসএ তে আছেন, কেমন লাগছে ইউএসএ? সাথে ভালো লাগছে, ভালো। অ্যামিনিটিস অনেক বেশি, সুযোগ সুবিধা বেশি, সেফটি বেশি, এসব দিক থেকে ভালোই লাগে। কিন্তু দেশের জন্য খারাপ লাগে অনেক বেশি। কারণ সব শেষে এই দেশটা আসলে আমার না। নিজের দেশটা খারাপ হলেও নিজের দেশ নিজের দেশ, ওই জন্যই খারাপ লাগে। কিন্তু আদারওয়াইজ ভালো, অনেক ভালো। স্যার এখন তো ক্লিনিক্যাল ছেড়ে নন ক্লিনিক্যালের দিকে যাওয়া এমপিএইচ এর হিসেবে তো এখন আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? ক্লিনিক্যাল বেটার ছিল নাকি নন ক্লিনিক্যালটা বেটার লাগতেছে? আমার জন্য আমি কোনোটাকে আসলে বেটার বলবো না। আমার জন্য দুটোই ইকুয়াল ভালো লাগার ছিল। যে কারণে আমার ক্যারিয়ারও ক্লিনিশিয়ান হিসেবে ছিল। যেই জন্য আমার সুইচ করে অনেকে বাগাড়ম্বর বলবে, যে অনেকে বলে যে আহ, একটা বিগ মাস বা বড় অংশের মানুষের বড় একটা অংশের একসাথে সেবা করার উদ্দেশ্যে পাবলিক হেলথে আসে, এটা অনেকে বলে। আমার সাথে প্রথমে যখন আসি, 1 নম্বর কারণ ছিল এমপিএইচ করতে যাওয়ার 1 নম্বর কারণ ছিল আহ, যে একটা স্কলারশিপ পেয়েছি, ফ্রিতে পড়া যাবে, একটা ডিগ্রি হবে, সেজন্য করা। আর সেকেন্ড একটা কারণ ছিল ক্লিনিক্যাল লাইন থেকে পাবলিক হেলথে আসার, যে আমার রাতের বেলায় চেম্বার করাটা ভালো লাগতো না। আমার ইমিডিয়েট বড় ভাইও ডাক্তার, খুবই বিজি প্র্যাকটিশনার। আমি ওর জীবনটা দেখে, মানে ও ইন্টারনাল মেডিসিন এফসিপিএস করে, ওর জীবন দেখে আমি আসলে সিদ্ধান্ত নিই সুইচ করার। যে একটা ডাক্তারের জীবন বা ক্লিনিক্যাল প্র্যাকটিশনারের জীবন একটা মানুষের জীবন না, একটা রোবোটিক জীবন, নিজের জন্য কিছুই থাকে না। তো চিন্তা করে আসলে সুইচ করা। এবং আমি এখনো আসলে আনঅফিসিয়ালি প্র্যাকটিস, স্যার ক্লিনিক্যাল কথা লাইনটাও আমি শোনা আসলে। যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, হ্যালো, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। তো যেটা বলছিলাম, যে আমি এখনো ক্লিনিক্যাল প্র্যাকটিস করি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের। তাই ক্লিনিক্যাল লাইনটা আমার ভালো লাগার। আর পেটস চালানোর জন্য পাবলিক হেলথে কাজ করি, গবেষণা করতে আমার ভালো লাগে, সেই জন্যই এই লাইনটা আসলে ভালো ভালো লাগার। আমি কোনোটাকেই একটা চেয়ে আরেকটা ভালো সেটা বলবো না। আবার এই সাথে, যেহেতু আমি চিটং মেডিকেল থেকে পাশ করেছি, আমাদের মেডিকেলে বা আমরা চিটং এ যারা থাকি, আমরা পাবলিক হেলথকে আসলে একটু হেয় প্রতিপন্ন করে দেখি সবসময়, যে যারা ভালো স্টুডেন্ট তারা পাবলিক হেলথে আসবে না, পাবলিক হেলথ হচ্ছে নমশূদ্রদের জায়গা। এই ব্যাপারটা থেকে আমার কিছু বলার আছে, যে আসলে এই ধারণা, সত্যি কথা আমি স্বীকার করছি, যখন করি তখন আমারও ছিল। আমি কেন কম মেডে পড়বো? কম মেড মানেই আমার ছিল কম মেডিসিন, যেটা বেশি মেডিসিন না। কিন্তু ভাগ্যে কি নির্মম পরিহাস, আমি পাবলিক হেলথে চলে এসেছি। তো আ- এটাও মানে সবার জন্য এটা সত্যি যে পাবলিক হেলথ কে ছোট করার কিছু নাই। আবার পাবলিক হেলথ খুব বড়, আমি এটাও বলবো না। আমার কাছে দুটোই গুরুত্বপূর্ণ। স্যার ইউএসএ তে কেন, মানে অন্য কোনো দেশগুলোতে যদি সুবিধা থাকে? পিএইচডি করতে ইউএসএ তে আসার আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল। তার মূল কারণ হচ্ছে এখানকার পিএইচডি টা কোর্স ওয়ার্ক বেসড।
রিসার্চের আগে যে কোনো একটা স্টুডেন্টকে, সে ইউএসএ থেকেই আসা হোক বা বাংলাদেশ থেকে আসা হোক বা ইউরোপ বা অন্য কোনো ডেভেলপড কান্ট্রি থেকে আসা হোক, সবাইকেই প্রথম 2 বছর একটা কোর্স ওয়ার্কের ভিতর দিয়ে যেতে হয়। এর ফলাফল স্বরূপ একটা ইউএসএ পিএইচডি স্টুডেন্ট যে পরিমাণ পড়াশোনা তাকে করতে হয় এবং যে পরিমাণ শেখা সে শেখে, সেটা আহ, এ- একটা ইউরোপ বা অস্ট্রেলিয়ার পিএইচডি স্টুডেন্টদের নিজ থেকে আগ্রহ করে শেখা ছাড়া শেখার উপায় নেই। আমাদের এখানে বা ইউএসএ তে শিখতে বাধ্য, মানে তোমার কোর্স ওয়ার্ক তোমাকে করতেই হবে। কোর্স ওয়ার্ক ছাড়া তুমি পিএইচডি শেষ করতে পারবে না, তো পিএইচডি তে ঢুকতেই পারবে না অ্যাকচুয়ালি। যেমন আমি পিএইচডি তে ঢুকেছি 2018-তে। আমার কোয়ালিফাইং একটা পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে প্রথম বছরের কোর্সের পরে, সেটা আমি শেষ করেছি 2019-এ। এবছর আমি আবার কম্প্রিহেন্সিভ এক্সাম দিয়েছি, যে আমার এই পর্যন্ত যা জ্ঞান আহরণ হয়েছে ওটা দেওয়ার পরে আমাকে বলা হচ্ছে আমি পিএইচডি ক্যান্ডিডেট। অর্থাৎ 2 বছরের কোর্স ওয়ার্ক শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি পিএইচডি ক্যান্ডিডেট হতে পারবে না। So that is the basic difference হুম। between the USA PhD and the other countries PhD. এবং আরেকটা, USA means I should say North American PhD, not only US, USA and Canada. দুটাতেই কোর্স ওয়ার্ক করতে হয়। এটাই হচ্ছে মূল পার্থক্য। তো আমার বয়স বেশি, বেশি বয়সী পিএইচডি তে আসলেও, আমি একটু বেশি বয়সে আসলেও একটু বেশি সময় ধরে পিএইচডি করার ইচ্ছা, যে কোর্স ওয়ার্কটা শেষ করে, যদিও আমার আর্লি হয়তো শেষ হয়ে যাবে আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ পিএইচডি হবে। হাইয়েস্ট কত বছর লাগে বা মিনিমাম টাইমটা কতটুকু? হায়েস্ট অনেক বছর লাগে। আমার এক বড় ভাইয়ের কথা তো তোমাকে বললাম, যে হচ্ছে এফসিপিএস মেডিসিন করা বাংলাদেশে আছে। আমার আরেকজন সবচেয়ে বড় ভাই, যে সে কানাডা থেকে পিএইচডি করেছে, ওনার লেগেছিল প্রায় 8.5 বছর। কারণ প্রথম একজন প্রফেসর যখন পিএইচডি শেষ প্রথমবার, তখন পিএইচডি শেষ হওয়ার মাস 6 আগে ভাইয়ার যে ইমিডিয়েট প্রফেসর সে মারা যান, একাডেমিক অ্যাডভাইস যিনি ছিলেন মারা যান। মারা যাবার পরে ওই স্টাডি নিয়ে বা ওই রিসার্চ নিয়ে অন্য কোন প্রফেসর ভাইয়াকে গ্রহণ করতে রাজি হয়। ফলাফলস্বরূপ নতুন করে আবার শুরু করতে হয়। এই কারণে প্রায় 8 সাড়ে 8 বছর লেগে যায়। তো এই, এটা তো একটা এক্সেপশনাল কেস যে প্রফেসর মারা যাওয়া, বাট প্রফেসর মারা না গিয়েও আমাদের এখানে আমাদের ইউনিভার্সিটিতে এমনও অনেক আছে যে 7-8 বছরে শেষ করছে। তো আইডিয়াল টাইম হচ্ছে 5 বছর ইউএসএ তে, যে বলে দেওয়া হয়, আমাদের ভিসায় দেওয়া হয় 5 বছরের জন্য। এবং আমাদের ভিসার মেয়াদ, F1 স্টুডেন্ট ভিসা বলি আমরা, স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে হচ্ছে 5 বছর পরে। তো আইডিয়াল টাইম 5 বছর। বেশিরভাগ ইউনিভার্সিটিতে বলে দেওয়া হয় যে পিএইচডি স্টুডেন্টদের শেষ করা উচিত উইদিন 4 ইয়ার, 4 বছর। যেটা ইউরোপ অস্ট্রেলিয়ায় 3 বছরের মধ্যে শেষ করা যায়। ইউএসএ তে বা কানাডাতে এটা 4 বছর ধরা হয়। এটা হচ্ছে লিস্ট 4 বছর লাগে। অ্যাটলিস্ট 4 বছর। আর তবে এর বেশি তবে যদি হয় তখন ওরা কি কোনো প্রবলেম করে ভিসা নিয়ে বা অন্য কোনো কিছু ভিসা প্রসেসিং নিয়ে নিয়ে? তেমন প্রবলেম হয় না। ভিসার ব্যাপারটা হচ্ছে অনেকেরই একাডেমিক আমাদের কোনো প্রবলেম? একাডেমিক প্রবলেমও তেমন হয় না, যদি প্রফেসর রাজি থাকে। সবচেয়ে বড় কিন্তু যদি প্রফেসর রাজি থাকে, যেমন আমাদের এখানে বাংলাদেশি কমিউনিটিতে যারা আছে বা বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে, অনেকের ভিসা এক্সপায়ার করে গেছে, বাট স্টিল দেয়ার স্টুডেন্ট, প্রফেসর তাকে ফান্ড দিয়ে যাচ্ছে। যদি প্রফেসর ফান্ড না দেয় বা সে যদি কোনো গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্ট জোগাড় করতে না পারে, তাহলে একটা বড় সমস্যা। যে তখন টাকা চলবে কেমনে, এখানে তো খরচ অনেক বেশি। সুযোগ সুবিধা অনেক বেশি কিন্তু খরচ অনেক বেশি। যেমন বাসা ভাড়াই, ছোট্ট একটা বাসা আমার এখানে, আহ ছোট 2 রুমের বাসা, 2 বেডের বাসা, তার বাসা ভাড়াই আমার প্রায় বাংলাদেশি টাকায় 80,000 টাকার মতো চলে যায়। তো আমাকে তো আমি পিএইচডি স্টুডেন্ট হিসেবে আমাদের ইনকাম তো কম। এই কারণে যাই ইনকাম শেষ হয়ে যায়। তো স্যার, অন্য অন্য কোনো দেশে মানে আর কি কি দেশে অ্যাপ্লাই করা যাবে? বলছি ধরেন ইউএসএ তো অনেক টাফ সেই হিসেবে বলছি এখন। অন্য কোনো দেশ বলতে এক একটা দেশের প্রসিজিওর এক এক রকম। যেমন ইউএসএ তে হচ্ছে জিআরই দিতে হয়, যেটা অন্যান্য বেশিরভাগ দেশেই দিতে হয় না একটা পিএইচডি স্টুডেন্ট হিসেবে আসার জন্য। জিআরইর সাথে সাথে একটা ল্যাঙ্গুয়েজ টেস্টও দিতে হয়, টোফেল অথবা আইএলটিএস দিতে হয় ইউএসএ তে। কানাডার ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি, যেমন ইউনিভার্সিটি অফ টরন্টো, ম্যাকগিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, এবং সম্ভবত অ্যালবার্টা, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, এই 4টা ইউনিভার্সিটি সম্ভবত জিআরই চায়। বাকি ইউনিভার্সিটি গুলো জিআরই ম্যান্ডেটরি করেনি, থাকলে ভালো বলে। অর্থাৎ
কানাডাতে যাওয়ার জন্য জিআরই ম্যান্ডেটরি না, ইউএসএ তে আসার জন্য জিআরই অবশ্যই লাগবে। কিছু কিছু ইউনিভার্সিটি স্পেশাল কেসে ওয়েভ করে, বাট ইন জেনারেল ইউএসএ তে আসার জন্য জিআরই অবশ্যই লাগবে। কানাডার জন্য আইএলটিএস অবশ্যই লাগবে, আইএলটিএস একাডেমিক। আইএলটিএস আবার দুই রকম আছে, একাডেমিক এবং এবং জেনারেল, জিটি জেনারেল ট্রেনিং বলে। ইউরোপে আসার জন্য মূল যেটা প্রয়োজন সেটা আসলে একটা হচ্ছে আইএলটিএস তো দিতেই হয় ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য, কিন্তু ইউরোপে যাওয়ার জন্য একটা আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা প্রপোজাল ডেভেলপ করার দক্ষতা থাকা। আমি একটা প্রপোজাল ডেভেলপ করব, যেটা প্রফেসরকে দিব, প্রফেসর খুশি হবে যে আমার রিসার্চ করার যোগ্যতা আছে। সে এরপরে সে প্রফেসর আমাকে নিবে তার প্রজেক্ট। এই হচ্ছে ইউরোপের সিস্টেম। অস্ট্রেলিয়ার সিস্টেম অলমোস্ট একই, যে একটা প্রপোজাল আগে দিতে হয়, আইএলটিএস এর পাশাপাশি প্রপোজাল দিতে হয়। কিন্তু সবগুলো ক্ষেত্রে যে কোনো ইউনিভার্সিটিতে পৃথিবী জুড়ে যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ফুল অ্যাপ্লিকেশন প্যাকেজটার গুরুত্ব অনেক বেশি। অ্যাপ্লিকেশন প্যাকেজে কি থাকে? ইউএসএ ছাড়া অন্যান্য দেশগুলোর জন্য আমি বলছি একটা রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার দিতে হয়। বেশ কোনো কোনো জায়গায় তিনটা। এই জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটা সমস্যা হয়, আমাদের সিনিয়র যারা থাকে, বিশেষ করে আমাদের ডাক্তারদের, আমাদেরকে রিকমেন্ড কারা করবে? আমাদের সিনিয়র টিচাররা, সাধারণ যারা আমাকে চেনেন, তারা রিকমেন্ডেশন লেটার লেখার ব্যাপারে অভ্যস্ত না। জি। ওনারা কি বলেন যে তুমি একটা লিখে দাও, আমি ওটা সাইন করে দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়। তো যেটা প্রবলেম হয়, আহ, যখন যে অ্যাডমিশন কমিটির কাছে আমার রেকমেন্ডেশন লেটারটা পৌঁছায়, সে যখন পড়ে সে ইজিলি বুঝে, কারণ আমি একটা জিনিস লিখবো এর সাথে এসওপি বলে একটা ব্যাপার আছে, স্টেটমেন্ট অফ পারপাস জি, লিখতে হয়। স্টেট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাস, আমি যখন একটা এসওপি লিখবো এবং এবং অ্যাডমিশন কমিটি এসওপিটাও দেখছেন এবং রেকমেন্ডেশন লেটার দেখছেন, দুটো দেখে তার সহজেই বুঝে যায় যে যে মানুষটা এসওপি লিখেছেন সেই একই মানুষ রেকমেন্ডেশন লেটারই লিখেছেন, যেহেতু দুটাই আমার লেখার স্টাইলটা একই রকম থাকে। তখন তখনই মানে স্ট্যাট সেটা রিজেক্টেড হয়ে যায়, সেই অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে যায়, অথবা খুব খারাপ একটা ধারণা ইমপ্রেশন ক্রিয়েট হয়। জন্মে। যেটা বলছিলাম, অ্যাপ্লিকেশন প্যাকেজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেকমেন্ডেশন লেটার, একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, অনেকে এটাকে বলে পার্সোনাল এসে, যেখানে তুমি কেন ওই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাও, তুমি কেন নিজেকে এলিজিবল মনে করো, তোমার কি কি যোগ্যতা আছে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সব লিখতে হয় এসওপি তে। এসওপি একটা গুরুত্বপূর্ণ অংশ। 3 নম্বর অংশ হচ্ছে তোমার ট্রান্সক্রিপ্ট বা রেজাল্টস। রেজাল্টস এর ক্ষেত্রেও অনেকে বলে যে সিজিপিএ খুব গুরুত্বপূর্ণ, বাট আমি বলবো না যে সিজিপিএ খুব অগুরুত্বপূর্ণ। কিন্তু আমি অনেককে চিনি যারা অনেক কম সিজিপিএ নিয়েও অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে গেছেন। এটা একটা আসলে পার্ট অফ দ্য প্যাকেজ, ভালো থাকলেই ভালো, কিন্তু খারাপ থাকলে যে তুমি যে ঝরে যাবে সেটা না। আমাদের স্যার, ডাক্তারদের জন্য মেডিকেলের তো জেনারেলি সিজিপিএ সিস্টেমটা নাই, সেটাই সেই হিসেবে মার্কিং প্রসেসটা। আমি সেটাই বলছি। এখন এখন ওই প্রসঙ্গে আসছিলাম আর কি। আমাদের হ্যাঁ, ডাক্তারদের হ্যাঁ, জি ক্ষেত্রে তো স্যার। আমাদের সিজিপিএ নেই। আমাদের তো একটা ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস বলে একটা ব্যাপার আছে, ওখানে আমাদের যে নাম্বার আছে সেটাকে সিজিপিএ তে কনভার্ট করা যায়। কনভার্ট করা গেলে সেই ডাব্লিউএস সার্টিফিকেটটা জমা দিতে হয় হচ্ছে আমাদের যেখানে অ্যাপ্লিকেশন থাকবে, সেখানে সেখানে একটা সিজিপিএ পাওয়া যায়। 2018 আগ পর্যন্ত ডাক্তাররা অ্যাপ্লাই করলেই সিজিপিএ 4 পেয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে, যদি 60% বা 65%-এর উপরে মার্কস থাকে। কিন্তু রিসেন্টলি ডাব্লিউএস এ বাংলাদেশের ডাক্তারদের সিজিপিএ কেন কম আসছে আমি জানি না, বাট কোন একটা অজানা কারণে গত 2 বছর ধরে সিজিপিএ কম আসছে। আমার অনেক ভালো ভালো স্টুডেন্টরাও যখন ডাব্লিউএস স্কোর করছে বা ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসে অ্যাপ্লাই করে সিজিপিএ কনভার্ট মানে নাম্বার গুলো কম আসছে, বাট এই সিজিপিএ জমা দেওয়াটাও আমাদের অ্যাপ্লিকেশন প্যাকেজের একটা অংশ। আমি বললাম হচ্ছে একটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার, এসওপি, সিজিপিএ বা ট্রান্সক্রিপ্ট, ল্যাঙ্গুয়েজ টেস্টিং, আর একটা হচ্ছে জিআরই, অথবা জিআরই না থাকলে এটা বাদ। এই 4-5টা কম্পোনেন্ট মিলে হচ্ছে অ্যাপ্লিকেশন প্যাকেজ। সেটা পৃথিবীর ইউএস এর জন্য জিআরই সহ, আর অন্যান্য দেশগুলোতে জিআরই ছাড়া বাকি সবগুলো কম্পোনেন্টই লাগবে। তো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন করার প্রসিডিউর। প্লাস ইউরোপ এবং অস্ট্রেলিয়ার জন্য একটা প্রপোজালও দিতে হয় যে পিএইচডি তে আমি কি করতে চাই। এই তো। স্যার, আমরা যদি এসওপি বা সিভি রাইটিং এর জন্য যে প্রফেসরকে যদি মেল করতে হয়, তো সেই হিসেবে আমরা জিনিসগুলো আমার জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি? এই যে একটু আগে বললেন যে স্ট্যাট রিজেক্ট হয়ে যায়, বা আমাদের স্যাররাও ওরকম ভাবে রিকমেন্ডেশন লেটার গুলো রেডি করে দিতে পারে না, তো সেই হিসেবে আমাদের প্রিপারেশনের জন্য, আমাদের একসেপ্টেবল হওয়ার জন্য। প্রিপারেশনের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, মানে
এটা আসলে টাফ। যদি এমন মানুষ পাওয়া যায় যে রেকমেন্ডার, যে রেকমেন্ডেশন দিয়ে অভ্যস্ত ইউনিভার্সিটি গুলাতে, মানে ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রে এমন না যে আমি স্যারকে একটা কাগজে লিখে দিলাম, স্যার সাইন করলো, আমি এটা পোস্ট করে দিলাম। ব্যাপারটা ইজ নট লাইক দ্যাট। ইউজুয়ালি যেটা হয় যে ইউনিভার্সিটির একটা নিজস্ব ওয়েব পোর্টাল থাকে, সেই পোর্টালে স্যাররা ইনপুট দেন। এখন যেসব স্যাররা এটাতে অভ্যস্ত না, তাদের জন্য এটাই সবচেয়ে সহজ যে আমি লিখে দিব এবং আমি স্যার সেটা জাস্ট কপি পেস্ট করে দিবে। তাদের জন্য এটা সহজ। কিন্তু সেই জন্য এরকম রেকমেন্ডার খোঁজা ভালো যারা হচ্ছে লিখে অভ্যস্ত। তো তারা তারা জানেন যে কার সম্পর্কে, কোন একটা স্টুডেন্টের সম্পর্কে কিভাবে লিখতে হয়, এবং যেটা আমার স্টাইলের সাথে যাবে না। এখন যদি আমি মনে করি যে কোনো স্যারের আমাকে খুব ভালো করে চেনেন, কিন্তু আহ উনি রেগুলার রেকমেন্ডার না, অর্থাৎ ওনার সেই অভ্যস্ততা নেই রেকমেন্ডেশন দেওয়া, সেক্ষেত্রে আমার যে সাজেশন সেটা হবে সেই রেকমেন্ডেশন যেটা আমি নিজে না লিখে আর কাউকে দিয়ে লেখানো, যাতে আমার এসওপির সাথে স্টাইলটা ম্যাচ না করেছে। মানে এটা হচ্ছে একটা, মানে 2 নম্বরই বুদ্ধি, যে আরেকজন আমি স্যার লিখছে না বাট আরেকজন লিখছে, যে বাট যেটা আমার স্টাইলের সাথে যাবে না। মিলবে কারণ না। আমার এসওপিটা আমাকে লিখতে হবে, আমার এসওপিটা আর কেউ লিখলে সেটা হবে না। তো এসওপিটা তো আমি লিখবো। ওখানে কি কি অ্যাড করতে পারি আমরা এসওপি তে, যেটা মানে স্যারদের কাছে ডিফারেন্ট কিছু মনে হবে? কজ আচ্ছা, অ্যাপ্লিকেশন তো অনেক থাকবে, সেটা যেন চোখে পড়ে ওরকম সেটা কিছু। সেটাও ডিপেন্ড করে, এক একজন এক এক ভাবে করে। সাপোজ আমার পরিচিত একজন কানাডায় এসছে। আম, সে হচ্ছে বাংলাদেশের যে সাইক্লিস্টরা একটা বিশ্ব রেকর্ড করেছে 2012-র দিকে, উম, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম উঠেছে 2012-তে। সেটাতে অংশগ্রহণ করেছিল। আমি তাকে বলেছিলাম যে তুই এটা দিয়ে শুরু কর। তো তার জন্য হয়তো এটাই একটা প্লাস পয়েন্ট ছিল, সে শুধু এটাই লিখেছে। সেরকম এক একজনের ক্যাচি পয়েন্ট কি 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 আছে, এটা দিয়ে আসলে লেখা ভালো। গদবাঁধা আমি ছোটবেলায় ভাত খেতাম, তারপরে স্কুলে যেতাম, স্কুলে যে আমার টিচার এই বললো, এভাবে লিখলে আসলে ওরা মনোটোনাস হয়ে যায়। যারা রিভিউয়ার আছেন, অ্যাপ্লিকেশন কমিটিতে আছেন বা অ্যাডমিশন কমিটিতে আছেন, ওনারা মনোটোনাস হয়ে যায় যে একই কাহিনী, গদবাঁধা কাহিনী না বলে ইন্টারেস্টিং কিছু। যেমন আমি আমার নিজের কথা বলতে পারি, আমার এসওপিতে কিছু স্পেসিফিক জিনিস ছিল, যেমন উম, আমি কেন পাবলিক হেলথে এসছি সেই কথাটা একটা ঘটনা দিয়ে বলা ছিল। আমি যখন সরকারি চাকরি করি তখনকার একটা ঘটনা দিয়ে আমার এসওপিটাতে স্টার্টিং ছিল। মানে এটা একটা আসলে গল্প লেখার মতো, যে আমার জীবনের গল্পটাই আমি বলবো, কিন্তু একটু একটু আকর্ষণীয় ভাবে বলবো। এবং এই গল্পের ভিতরে সবকিছু পয়েন্টই থাকবে, আমার চারিত্রিক দৃঢ়তা কি আছে, আমি মানুষের জন্য কি করেছি, আমার একাডেমিক রেজাল্ট কেমন ছিল, একাডেমিক রেজাল্টের বাইরে আমি এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস ছিল কিনা। সবকিছু একটা খুব 500 থেকে 750 ওয়ার্ডের মধ্যে আনা খুব কঠিন। এই জন্য এসওপি লেখা আসলে প্রচন্ড সময় সাপেক্ষ ব্যাপার। আমার প্রায় 2-3 মাস লেগেছিল। এবং আমার সাথে আমার কলিগ, আমরা দুজন একই সাথে অ্যাপ্লাই করি। আমরা দুজনই একটা মিটিং রুমে বসে দিনের পর দিন এসওপি লিখেছি। এবং আশ্চর্যজনক হলেও সত্য, সেও একই ইউনিভার্সিটিতে আছে, আমি ইউনিভার্সিটি সাউথ ক্যারোলাইনায় আছি, সেও ইউনিভার্সিটি সাউথ ক্যারোলাইনা আছে, বাট ভিন্ন ডিপার্টমেন্ট। স্যার আমরা যদি প্রফেসরকে ইমেল করতে যাই, তো সেই হিসেবে আমরা প্রফেসর মানে কিভাবে আগাবো, মানে কোন প্রফেসরকে করতে হবে বা খুঁজে আচ্ছা, বের করা? প্রফেসরকে মেল করার আগে, মানে প্রফেসরকে মেল করার আগে আগে নিজের আহ, কোন জায়গাতে আমার কাজ করার ইচ্ছা বা আগ্রহ, নিজের আগ্রহটাকে আইডেন্টিফাই করাটা জরুরি। মনে করি আমি আমার একটা আহ, পছন্দের জায়গা, আহ, ধরে নিলাম ওটা এক্স। এরপর আমি গুগল স্কলারে বা পাবমেডে বা যে কোনো একটা সার্চ ইঞ্জিনে, যেখানে আমরা লিটারেচার বা আর্টিকেল সার্চ করি, সেখানে ওই ওয়ার্ডটা লিখে সার্চ দিতে পারি। সার্চ দিলে প্রফেসরদের নাম আসবে, যারা যারা ওই সবচেয়ে বেশি সাইটেড বা সবচেয়ে বেশি যাদের যাদের পেপার আছে তাদের নাম আসবে, সেখান থেকে আমি প্রফেসর সিলেক্ট করতে পারি। সেটা হচ্ছে একটা উপায়। 2 নম্বর উপায় যেটা সহজতর, সেটা হচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটি, আমি মনে করি আমি যেহেতু আমি ইউএসএ তে আছি, আমি ইউএসএ কথা না বলি, মনে করলাম আমি কানাডা যেতে চাই। কানাডাতে আমার উদ্দেশ্য হচ্ছে আমি টরন্টোতে যাব। টরন্টোতে ইউনিভার্সিটি অফ টরন্টো আছে সবচেয়ে ভালো। আমি ইউনিভার্সিটি টরন্টো পাবলিক হেলথ এর ওয়েবসাইটে ঢুকলাম, ওয়েবসাইটে ঢুকে ফ্যাকাল্টিতে গেলাম। প্রত্যেকটা ফ্যাকাল্টির নামের পাশে তার সিভি দেয়া থাকে।
এবং তার রিসার্চ ইন্টারেস্ট কি সেটাও দেওয়া থাকে। আমি প্রথমে সিভি না খুললাম, সিভি না খুলে রিসার্চ ইন্টারেস্ট কি দেখলাম, রিসার্চ ইন্টারেস্ট করে ধরলাম মোট 50 জন টিচার আছে, 50 জন টিচারের মধ্যে 6 জন বা 5 জনের আমার সাথে আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে। ওই 5 জনের আমি প্রোফাইল খুললাম। প্রোফাইল খুলে আমি দেখলাম যে তার ফান্ডের অবস্থা কিরকম, ওনার কি রিসার্চ গ্র্যান্ট আছে কিনা, মানে উনি কি এখন কারেন্টলি যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়ে উনি রিসার্চ করছেন কিনা। যদি করে থাকেন উনি হবে আমার প্রথম টার্গেট। যেহেতু ওনার কারেন্ট একটা রিসার্চ প্রজেক্ট চলছে এবং আমি ওই বিষয়ে ইন্টারেস্টেড, তাহলে ওনার কিন্তু একটা পিএইচডি স্টুডেন্ট নেওয়ার স্কোপ আছে বা চান্স আছে, উনি নিতেও পারেন। তখন ওই প্রফেসরকে অ্যাপ্লাই করার জন্য আমার আসলে ওই প্রফেসরকে ভালো করে পড়তে হবে। ওই প্রফেসরের সবচেয়ে বেশি সাইটেড আর্টিকেল কি, আর্টিকেলে উনি কি কি লিখেছেন, ওনার আর্টিকেলে কোন জিনিসটা আমার ভালো লেগেছে, কোন জায়গাতে আমার মনে হয়েছে যে আমার কিছু কোয়ারি আছে, সব স্টাডি করে আমার ইমেইলে সেগুলো লিখতে হবে। সেগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে প্রফেসর যাতে বুঝতে পারেন যে ওনার ওনার ব্যাপারে আমি যথেষ্ট পড়াশোনা করেছি, আমি ওনার কাজ সম্পর্কে জানি এবং সত্যি সত্যি আমার আগ্রহ আছে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা একটা ভুল করে ফেলেন। একটা প্রোটোটাইপ একটা ইমেল বানান প্রথমে, ডিআর এক্স দিয়ে, তারপরে জাস্ট প্রফেসরদের নামগুলো চেঞ্জ করে করে ওই ইমেলটা সবাইকে পাঠাতে থাকেন। এটার প্রবলেম হয় ওই প্রফেসর এই একই ইমেল বিভিন্ন প্রফেসরকে স্যারের কাছে পাঠানোর ফলে প্রফেসররা এক নম্বর কথা বুঝে যান যে স্পেসিফিক তার কথা কিছু বলা হচ্ছে না, এটা একটা জেনারেল ইমেল, এবং তখনই ওই ইমেলটা উনি স্প্যাম বক্সে বা ডিলিট ফোল্ডারে বা আদার রিজেক্ট ফোল্ডারে পাঠিয়ে রিজেক্ট দেন, করে দেন। সেট করে দেন। তো আমাদের কোন একটা প্রফেসরকে যখন আমি টার্গেট করব, ওই প্রফেসরকে আসলে ভালো করে পড়াশোনা করব, পড়াশোনা করে ওনার কাজ সম্পর্কে আমি মতামত জানাবো আমার ইমেলে। এর আগে এবং পরে আমার নিজের কথা আমি বলতে পারি যে আমি কেন পিএইচডি করতে চাই, এসব কথা আমি বলতে পারি যে আমি অমুক যাই বাংলাদেশ থেকে বলছি, আমি মেডিকেল প্রফেশন থেকে এমবিবিএস করেছি, বা আমি যেটা হচ্ছে গ্রাজুয়েট লেভেল বা ব্যাচেলার্স পড়াশোনা করেছি, এখন আমি পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চাই। এগুলো সবাই সব মেলে থাকবে, কিন্তু একটা প্যারা অন্তত মেল বডিতে একটা প্যারা প্রফেসরের জন্য ডেডিকেট করা থাকবে যে কেন তুমি প্রফেসরের প্রতি ইন্টারেস্টেড, কেন তুমি এই প্রফেসরের সাথে কাজ করতে চাই, প্রফেসরের কোন কোন কাজ তোমার ভালো লেগেছে, কোন কোন কাজে তোমার আরো কোয়ারি আছে। এই স্যার আমরা ফ্রেশার হিসেবে বা যারা নতুন গ্রাজুয়েট করে বের হবো তাদের তো মানে আইডিয়া কম যে কিভাবে অ্যাপ্লাই করবো বা কিভাবে পুরো প্রসিডিউর জুড়ে আগাবো। ফান্ডিং প্রবলেম থাকতে পারে, স্কলারশিপ কিভাবে পাবো, বা প্রিপারেশন আইএসডিআরই কোচিং করতে হয় কিনা, এই জিনিসগুলো আমরা কিভাবে এটা প্রসিডিউরটা খুবই কিভাবে আগাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমার যদি এই, মানে সম্ভব হতো এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো চিটাগাং এ যতগুলো মেডিকেল কলেজ আছে সবার কানে আমি পৌঁছে দিতাম। আমরা যখন আমরা যখন ইন্টার্ন করি তখন আমাদের সামনে আসলে একদম গদ বাঁধা কিছু কথা ছিল, বিসিএস করতে হবে, এফসিবিএস করতে হবে, শেষ। তখন এমডিও ছিল না এত বেশি, রেসিডেন্সি কথা তো তখন অত বেশি, পিজি ছাড়া আর কোথাও ছিল না। তো আমরাও একই একই গদ বাঁধা, সবাই বিসিএস পরীক্ষা দিচ্ছি এবং এফসিপিএস করছি, এভাবেই শুরু হয়েছে। কিন্তু ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে যে পাবলিক হেলথে ওদের ক্যারিয়ার করার নিয়ে। বেশ অনেক স্টুডেন্ট জাস্ট ইন্টার্ন ইন্টার্ন করার পর পরই পাবলিক হেলথে চলে আসে, তাতে ওদের ক্যারিয়ারটা অনেক প্রথমেই আগানো থাকে। আর আরেকটা ব্যাপার যেটা বিদেশে যাওয়ার ব্যাপারটা, বা ইউকে তে বা ইউএসএ তে বা অস্ট্রেলিয়ায় বা কানাডায় বিভিন্ন দেশে যে ডাক্তার নিচ্ছে, সেই ডাক্তার আমাদের আমাদের সময় সেই ট্রেনটাও ছিল না চিটাগং মেডিকেল, যে যেখানে ঢাকা মেডিকেল ওরা ইন্টার্নের সময় প্র্যাপ দিয়ে ফেলে, কারণ ফার্স্ট ফাইনাল প্রফের যে প্রিপারেশনের উপরেই ওরা প্র্যাপ সহ পাশ করে ফেলে, যেটা আমাদের ট্রেন্ড ছিল না। এবং চিটাগাং এই ট্রেন্ড এখনো অত বেশি নাই। সবাই একটু ধাক্কা টাক্কা খেয়ে তারপরে হচ্ছে লাইন চেঞ্জ করে বা বিদেশে যাওয়ার চিন্তা করে, প্রথমে দেশে একটু আমরা ঘষাঘষি করি যে আমরা এমডি করব বা এফসিপিএস করবো, কোনো কয়েকবার পরীক্ষা দিই, তারপর আমরা বিদেশে যাওয়ার চেষ্টা করি। কিন্তু এই ইনফরমেশনটা সবার জানা দরকার যে পাবলিক হেলথে আসতে হলে বা বিদেশে যেতে হলে কারো যদি ইচ্ছা থাকে স্টুডেন্ট লাইফ থেকেই সেই অনুযায়ী আগানো সম্ভব। প্রথমে আমি পাবলিক হেলথের কথা বলি। পাবলিক হেলথের দু রকম উপায় বাংলাদেশে, আই শুড সে 3 রকম উপায় আছে পাবলিক হেলথে ক্যারিয়ার করার। 1 নম্বর হচ্ছে মেডিকেল কলেজেরই কমিউনিটি মেডিসিনের টিচার হওয়া, 2 নম্বর হচ্ছে রিসার্চে আসা, এবং 3 নম্বর হচ্ছে প্রোগ্রামে জব করা। প্রোগ্রাম মানে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোতে জব করা। তো 3টা রাস্তা কি কি বললাম, একটা হচ্ছে কমিউনিটি মেডিসিনের টিচার কমিউনিটি হিসেবে মেডিসিনে জয়েন করতে টিচার পারে, হিসেবে জয়েন করা, রিসার্চ করা, আর রিসার্চের প্রোগ্রামে কাজ করতে পারে, আর আছে
প্রোগ্রামে এনজিও। কাজ এনজিওতে। তো এক একটার জন্য প্ল্যান হতে হয় আসলে এক এক রকম। কেউ যদি কমিউনিটি মেডিসিন বা মেডিকেল কলেজগুলোতে ক্লাস নিতে চায় বা টিচিং করতে চায়, তার জন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে এমপিএইচ করলে লাভ হবে না। তার জন্য অবশ্যই অবশ্যই নিপসাম থেকে এমপিএইচ করা যাবে, অথবা বিএসএমএমইউ থেকে করা যাবে, অথবা এমফিল করতে হবে মেডিকেল কলেজগুলোতে। এর ফলাফল স্বরূপ সে মেডিকেল কলেজগুলোতে পড়াতে পারবে। কেউ যদি রিসার্চে জব করতে চায় তাহলে যে কোনো জায়গা থেকেই করতে পারে। কিন্তু রিসার্চে জব করার সমস্যা হচ্ছে যে রিসার্চ অর্গানাইজেশনের সংখ্যা খুব কম, হাতে গোনা। তার মধ্যে ভালো রিসার্চ অর্গানাইজেশন সংখ্যা আরো কম। তো রিসার্চ অর্গানাইজেশনে কাজ করতে হলে একটা ভালো এমপিএইচ থাকাটাই যথেষ্ট না। মানে আমি ইভেন বিদেশ থেকে এমপিএইচ করে আসলেও ওটাই যথেষ্ট না, কারণ কিছু বাংলাদেশের মতো জায়গায়, আমি বলবো পৃথিবীর সব জায়গাতেই একটু রেফারেন্স ছাড়া চাকরি হওয়া খুব কঠিন, আনটিল এন্ড আনলেস তুমি সুপার কোয়ালিফাইড হও। তো রিসার্চের জন্য তো রিসার্চের জব করার জন্য আমার যেটা যেটা মূল প্রয়োজন যে আমার প্রত্যেকটা অংশগুলো, কাজের জিনিসগুলো ভালো করে জানা থাকা। কিভাবে লিটারেচার রিভিউ করতে হয়, কিভাবে রিসার্চ প্রোটোকল লিখতে হয়, কিভাবে জার্নাল আর্টিকেল লিখতে হয়, কিভাবে রেফারেন্সিং করতে হয়, প্রত্যেকটা অংশ, কোয়ান্টিটিভ মেথোডোলজি, কোয়ালিটেটিভ মেথোডোলজি, যা যা আছে, হেলথ ইকোনমিক্স, সবকিছুই কিছু না কিছু জানতে হবে এবং ভালো করে জানতে হবে। তাহলে রিসার্চের লাইনে কাজ করতে অসুবিধা হবে না। প্রোগ্রামে কাজ করার জন্য আবার আরেক রকম। প্রোগ্রামে কাজ করার জন্য এমএনই বলি আমরা, মনিটরিং এন্ড ইভালুয়েশন, হেলথ সিস্টেমস, এই দুটো জিনিস আসলে আমাদের খুব ভালো করে জানা দরকার। ওটার জন্য আসলে যে একই কথা, যে কোনো জায়গা থেকে এমপিএইচ করলেই হয়, কিন্তু জিনিসগুলো এমএনই এবং হেলথ সিস্টেমস, এই দুটো জিনিস সম্পর্কে পরিষ্কার আইডিয়া থাকতে হয়। বাংলাদেশের ক্ষেত্রে স্টিল আমি বলবো গবেষণার ক্ষেত্রে কাজ করার স্কোপ অনেক কম। যেমন ধরো তুমি তো চিটাগাং এ থাকো, আমিও চিটাগাং এর ছেলে। আমাদের চিটাগাং এ একটা রিসার্চ অর্গানাইজেশন নাই। আমার নিজের ইচ্ছা আছে আমি যখন দেশে আসবো তখন একটা রিসার্চ অর্গানাইজেশন চিটাগাং করবো, কারণ আমার ঢাকায় ভালো লাগে না, আমেরিকায় ভালো লাগছে না, তো ঢাকায় কিভাবে ভালো লাগে। তো তো আলটিমেটলি হয়তো আমি চিটাগাং এ সেট হবো, চিটাগাং রিসার্চ অর্গানাইজেশন করবো। রিসার্চ অর্গানাইজেশনের সংখ্যা যেহেতু কম এবং চিটাগাং এ নাই, সেজন্য রিসার্চে ক্যারিয়ার করার চিন্তাটা কঠিন। আমি বলবো যে এফসিপিএস করাও যেমন কঠিন, রিসার্চে ক্যারিয়ার করার চিন্তা করাটা কঠিন। দুটা ইস্যু আছে, একটা হচ্ছে অর্গানাইজেশন কম, এবং দ্বিতীয় ইস্যু হচ্ছে ফান্ডিং। একটা পর্যায়ে যাওয়ার পরে তোমার যদি ফান্ডিং না থাকে, তুমি নিজে যদি একটা রিসার্চ এর জন্য ফান্ড জেনারেট করতে বা ফান্ড আনতে না পারো, তখন তোমার ক্যারিয়ার কিন্তু হুমকির সম্মুখীন হয়ে যাবে, একটা জায়গায় থমকে যাবে। প্রথমে দূর থেকে বেশ ভালো লাগে যে ও, মানে ইন্টার্ন করার পরে আমরা এমবিবিএস ডাক্তাররা কত পায়, 20,000 টাকা বড় জোর, 20,000 25,000, ডিউটি ডাক্তার হিসেবে 30,000। কিন্তু আহ যে কোনো আমাদের যে আইসিটি একটা রিসার্চ অর্গানাইজেশনে যখন কোনো একটা ডাক্তার জয়েন করে, তার তো স্যালারি শুরু হয় 50-60 হাজার থেকে। আর 1-1.5 বছর পরেই সে রিসার্চ ইনভেস্টিগেটর হয়ে যায়। তখন তার স্যালারি 90,000 1 লাখের কাছাকাছি চলে যায়। তখন বাইরে থেকে খুব চোখে লাগে, ওরে বাবা, আসতে না আসতে এত টাকা ইনকাম করছে। কিন্তু একই মানুষ, তুমি যদি একই সাথে ক্লিনিক্যাল ক্যারিয়ার এবং রিসার্চ ক্যারিয়ার পাশাপাশি রাখো, আজ থেকে ওই সময়টা থেকে 10 বছর পরে ওই ওই যে রিসার্চার, তার বেতন কিন্তু 2 লাখের বেশি যাবে না। কিন্তু একজন ক্লিনিশিয়ান, সে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে। তো এই সবকিছুতে একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে। তোমাকে সারা জীবন অনেক কষ্ট করতে হবে ক্লিনিশিয়ান হিসেবে অনেক টাকা ইনকাম করার জন্য, কিন্তু তুমি সাস্টেনেবল টাকা পেতে থাকবা যদি রিসার্চে ক্যারিয়ার করো বা একটা এনজিওতে ক্যারিয়ার করো। বাট একই কথা, তোমার এক্সপার্টাইজ বা এফিসিয়েন্সি ভালো থাকতে হবে। এফিসিয়েন্সি বা দক্ষতা না থাকলে একটা জায়গায় যাওয়ার পর থমকে যেতে হয়, তখন আর আগানো যায় না। স্যার এক্ষেত্রে মানে আমরা বাইরের স্যারদের প্রফেসরদের জন্য, প্রফেসরদের ক্ষেত্রে যে ফান্ডিংটা, ওটার কোয়েশ্চেনটা কোথায়? মানে আমরা তো নিজের, দেখা যায় ফ্যামিলি সাপোর্ট দিয়ে তো অনেকের পক্ষে বাইরে যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে প্রফেসরদের ফান্ডিংটা মানে কেমন, হ্যাঁ, ফ্যাসিলিটিসটা মানে যেমন প্রফেসররা কেমন খুবই অ্যামাউন্টে দেয়, বেশ ভালো দেয়, বেশ ভালো দেয়। পার্সেন্টেজটা? স্পেশালি আমি ফ্যামিলি নিয়ে এসেছি, আমার জন্য একটু টাফ। কিন্তু যদি আমি যদি একা থাকতাম তাহলে আমার অনেক টাকা সেভ হতো। সেটার জন্য কিন্তু কি আলাদা কোনো রিকোয়ারমেন্টস লাগে কিনা, না, জব এক্সপিরিয়েন্স আলাদা বা ওরকম কিছু? না, তেমন কিছু লাগে না। যদি তোমার অ্যাপ্লিকেশন প্যাকেজ ভালো হয়, প্রফেসর যদি রাজি থাকে তোমাকে নেয়ার, আমি বলতে চাচ্ছি টাকা দেয়, নিবে মানেই টাকা দেবে।
প্রফেসর যদি রাজি থাকে যে তোমাকে নিব আমি আমার টিমে, দেন তোমার টাকা পয়সা নিয়ে আসার চিন্তা নেই। এবং তুমি যদি, যেমন আমার আমার কাজিন এই বছর ইউএসকে আসে, মানে এই ফল থেকে শুরু করার কথা ছিল, কোভিড-19 এর জন্য পারছে না। সে কিন্তু ফ্রেশ গ্রাজুয়েট ফ্রম ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স মাস্টার্স করে এখন পিএইচডি তে চলে আসছে। ওর ফান্ডিং সিকিউর, মানে ও আসার পরে ওর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা, যেহেতু একা আসবে ওর প্রচুর টাকা সেভও হবে। তো যদি একা আসে কেউ, কোন একটা স্টুডেন্ট, তার আসলে টাকা পয়সা নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না। সহজেই আমেরিকায় বেঁচে পড়তে থাকা সম্ভব। আমেরিকায় কেন, মানে সব দেশেই। ফ্যামিলি নিয়ে আসলে একটু কষ্ট হবে। তবে আমেরিকায় যেটা অসুবিধা, যে তুমি স্টুডেন্ট থাকা অবস্থায় অন্য জব করতে পারবে না। তাহলে তোমাকে ইউনিভার্সিটি থেকে বা প্রফেসরের কাছ থেকে যে পরিমাণ টাকা দেওয়া হবে, তোমাকে সেই টাকায় চলতে হবে, যদিও তোমার কষ্ট হয় তবুও। কিন্তু অন্যান্য অনেক দেশে স্টুডেন্ট থাকা অবস্থায় অর জব করা যায়। মানে স্টুডেন্ট ভিসায় আসলেও অর জব করা যায়। তখন যেটা হয় যে প্রফেসরও টাকা দিচ্ছে, আবার আমার অফ টাইমে আমি অর জবও করছি। আমার ইনকামটা হচ্ছে তখন ইনকামটা সাথে। অনেক আরো বেশি হয়, টাকা পয়সার সমস্যা অনেক কম হয়। ঠিক আছে। স্যার, যদি আমার কথাই ধরি, মানে আমি যদি ইন্টার্নশিপের পরেই যদি যেতে চাই, তো সেই হিসেবে কি আমাকে এমপিএইচ টা দেশ থেকে করে গেলে বেটার, নাকি ওখানে গিয়ে এমপিএইচ করে এরপর পিএইচডি করলে বেটার? আহ, এটাও ডিপেন্ড করে। দুক্ষেত্রেই দুদিকেই পয়েন্টস আছে। যেমন আহ, সরাসরি দেশ থেকে এমপিএইচ করে পিএইচডি তে গেলে ফান্ডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে প্রফেসররা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে একটা একটা ছেলে অথবা মেয়ে যার একটা অলরেডি মাস্টার্স আছে, এই লাইনে কিছু না কিছু পড়াশোনা করে এসেছে। আর তুমি যতদিন মাস্টার্স করবে ততদিন তোমার তুমি যে লাইনে কাজ করতে সেই লাইনে তোমার কিছু কাজও হয়ে যাবে। হয় কিছু আর্টিকেল হবে, অথবা কোনো রিসার্চে কাজ করার সুযোগ হবে, অথবা মাস্টার্স একটা থিসিসও হতে পারে। অর্থাৎ তুমি একটু দক্ষতা নিয়ে প্রফেসরের কাছে যাচ্ছ। সেই কারণে বেশিরভাগ পিএইচডি আসলে আহ, বলা হয় যে ফুল 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 টিউশন বা ফ্রি পিএইচডি, ফ্রি পড়তে পারি আমরা। বেশিরভাগ পিএইচডি, সব না। ওটা কম্পারেটিভলি কিন্তু বেটার। হ্যাঁ, আর অপরদিকে বিদেশে তুমি সরাসরি যদি এমপিএইচ করো, মানে বিদেশেই এমপিএইচ করো, যেটা সমস্যা মূল, এটা হচ্ছে ফান্ডিং বেশিরভাগ ক্ষেত্রেই পুরোটা পাওয়া যায় না, ফুল ফান্ডিং দেয় না। বেশিরভাগ এমপিএইচই ফুল ফান্ডিং হয় না, 50% দেয় বা 75% দেয়। কিছু টাকা নিজে ম্যানেজ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। এটাই হচ্ছে মূল সমস্যা, যদি টাকা পয়সার সাপোর্ট না থাকে তখন বাইরে মাস্টার্স করাটা একটু টাফ, আনটিল এন্ড আনলেস তুমি ফুল ফান্ডিং পাও। এবং একটা ফ্রেশ গ্রাজুয়েট বাংলাদেশের একটা এমবিবিএস, ফ্রেশ এমবিবিএস এর ইউএসএ তে বা ইউরোপে কোনো একটা প্রফেসরকে বা কোনো একটা গ্রাজুয়েট ডিরেক্টরকে কনভিন্স করা খুব কঠিন যে তুমি আমাকে পুরো টাকা দাও, আমি সেই পুরো টাকার জন্য এলিজিবল। আমার প্রোফাইল ততটা স্ট্রং হয় না। যদি প্রোফাইল স্ট্রং হয়, মানে মনে করি যে আমি পেজ করিনি কিন্তু আমি একটা ভালো রিসার্চ অর্গানাইজেশনে কাজ করেছি, আমার 3-4টা, বেশি লাগবে না, 2-3টা বা 4টা পেপার হয়েছে, এরকম যদি হয় তখন অ্যাপ্লাই করা উচিত বাইরে পেশ করার জন্য। কিন্তু আমার আমার কিছুই নেই, আমি জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট, আমি এমবিবিএস শুধু, আমার ইন্টার্নশিপ ছাড়া তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। এই অবস্থায় বাইরে এমপিএইচ আমাকে ফুল ফান্ডিং না দেওয়ার সম্ভাবনাই বেশি। স্যার, এই যে আমাদের আইএলটিএস জিআরই এই রিকোয়ারমেন্টস গুলো যে লাগে, তো ওটার জন্য আমরা কিভাবে প্রিপেয়ার হতে পারি? মানে অনলাইনে কি করা যায়? মানে এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, চাইলেও অনলাইনে তো বাইরে গিয়ে সম্ভব না, অনলাইনে বা পরীক্ষা দেওয়া অনেকেই কোচিং বোধহয় করতে যায় চায়। না। অনলাইনে পরীক্ষা দেওয়া যায় না, কিন্তু অনলাইনে কোচিং এর অপশন আছে। অনলাইনে কোচিং এর অপশন, অনলাইনে কোচিং করা যায়। দুটার দুই রকম ব্যাপার আছে। আমি মনে করি আইএলটিএস এবং জিআরই দুটোর জন্যই কোচিং এর চেয়ে নিজের সময় দেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ কিছু স্পেসিফিক পদ্ধতি আছে। না, আমি আমার নিজের কথাই বলতে পারি, আমি কোচিং করিনি। এবং আমি জানি তোমার পরিচিত আরো কিছু মানুষ আছে যারা কোচিং করে না, মানে কোচিং করায় কিন্তু কোচিং করে না। আমি একই গোত্রের ছিলাম, যে আমি যখন ছোট ছিলাম, স্টুডেন্ট ছিলাম, তখন আমি অনেক কোচিং করিয়েছি, কিন্তু নিজে কোচিং করিনি। কারণ পড়াশোনার প্রত্যেকটা জিনিসের পড়াশোনার নিজস্ব কিছু পদ্ধতি আছে। তার এক নম্বর কাজ হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। কেউ যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যে কোনো একটা পরীক্ষায়, মানে এটাকে বলে রেট্রোস্পেক্টিভ পড়াশোনা। পেছন থেকে পেছন থেকে সামনের দিকে আসা। আমি আগে কোয়েশ্চেনটা দেখলাম, কোয়েশ্চেন কেমন আসে কোয়েশ্চেনটা দেখলাম, দেখে এরপর, হ্যাঁ, আমরা যখন পরে অ্যানালাইসিস করে, পড়াশোনাটা করতে যাই তখন আমরা বুঝতে পারি যে আসলে রাইট, মানে কি কোয়েশ্চেন করা হবে।
যেমন আমি একটা এক্সাম্পল দিই আইএলটিএস এর জন্য। আহ, আমি বইটার নাম ভুলে গেছি, ক্যামব্রিজের কিছু ক্যামব্রিজের ওয়ান কিছু টু টেস্টের। হ্যাঁ টেস্টে 1 to 9 10 1 to 13 বোধহয় এখন আছে, এরকম একটা বই আছে, ওখানে প্রত্যেকটাতে 4টা করে মডেল টেস্ট আছে। কেউ যদি এই সবগুলো বইয়ের মডেল টেস্ট সলভ করে যায় পরীক্ষায়, আমি বলতে পারি যে 6-এর নিচে কোনোটাতেই পাবে না। মানে কোনো কোচিং টোচিং প্রিপারেশন ছাড়া শুধু সলভ করে যায়, পুরোটা যদি সলভ করে যায় এবং প্রত্যেকটা জিনিস কাউকে দিয়ে চেক করায়, বড় ভাই হোক, পরিচিত হোক, কেউ ইংরেজিতে ভালো এমন কাউকে হোক, এমন কাউকে দিয়ে চেক করায় 52টা টেস্ট, তাহলে সে কোনোভাবেই 6-এর নিচে পাবে না। আমি বলছি না যে 6 যথেষ্ট, এক এক দেশের জন্য এক একটা, যে অস্ট্রেলিয়ার জন্য সব অনেক ক্ষেত্রে সবগুলোতে 7 লাগে, কোনোটাতে 6-এর নিচে না, 6.5-এর নিচে না। সাড়ে এরকম ছয়। বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ম্যাটার করে। কিন্তু আমি বলবো যে ওটা ওটা হতে পারে একটা স্টার্টিং পয়েন্ট আইএলটিএস এর জন্য, যে আমি ক্যামব্রিজের বইগুলো কিনে ওগুলো আমি সলভ করা শুরু করলাম। এটা হচ্ছে একটা। আর অনলাইনে তো কোচিং করা যায়। আর জিআরইর জন্য, জিআরইটা আসলে একটু অদ্ভুত ব্যাপার। মানে জিআরইর জন্য অনেকেই বলে মাগুস, মাগুসের কিছু প্রিপারেশন ম্যাটেরিয়াল আছে, অ্যাকাউন্টের। মাগুস অ্যাকাউন্ট কিনে ওটা একজন কিনতে পারে, 2-3 জন মিলে একসাথে কেনা যায়, ওরা কন্টেন্ট শেয়ার করতে পারে নিজেদের মধ্যে। আমি ওটা কিনিনি, আমি শুনেছি, আমি শোনা কথাই বলছি। তো ওটা নাকি খুবই হেল্পফুল, ওখানে ভোকাবুলারি মানে ওয়ার্ড স্টক ইমপ্রুভ করার জন্য খুবই হেল্প করে। ফর ম্যাথ আর রিলেটেড প্রবলেম। ম্যাথস এর জন্য মাগুসের চেয়েও বলে, সবাই বলে যে ম্যানহাটন 5 পাউন্ডস, ম্যানহাটনের 5 পাউন্ডস ম্যাথস এর, ওটা নাকি ম্যাথস এর জন্য খুবই ভালো। আমি ম্যাথস এর ব্যাপারে ওভার কনফিডেন্ট ছিলাম। ওভার কনফিডেন্ট শব্দটা বলার উদ্দেশ্যে আমি আমার জিআরই তে ম্যাথস এ যতটা এক্সপেকটেশন ছিল ততটা ভালো আসেনি। আমি ম্যাথস ম্যাথস করিনি এই কারণে, কারণ ম্যাথস আমি ভাবছিলাম আমি তো সবই পারি। আসলে সব পারলেও প্র্যাকটিস করাটা জরুরি, এই কারণে ওই সময় 4 ঘন্টা ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস আমাদের সবার থাকে না, এবং 4 ঘন্টা ধরে মাথা খাটানো আরো tough। কারণ কোনো কিছুই মুখস্থ একদম। না, প্রত্যেকটা কোয়েশ্চেনই নতুন করে চিন্তা করতে হচ্ছে। অতক্ষণ ধরে আসলে 3 ঘন্টার পরে মাথা আর খুব বেশি কাজ করে না। এই কারণেই আইএলটিএস বা জিআরই যেটাই হোক, যত বেশি সম্ভব মডেল টেস্ট দিতে হবে। এটা ফ্রি মডেল টেস্ট অনেক জায়গায় পাওয়া যায়, ওগুলো কালেক্ট করে, কারণ কোচিং করতে তো টাকা লাগবে। এবং আমি জানি আমাদের আমাদের বিশেষ করে আমাদের দেশের ডাক্তারদের, ইয়াং ডাক্তারদের টাকার অভাব অনেক বেশি। অনেক বেশি। নুন 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 আনা যায় না, মানুষের তো নুন আনতে পান্তা করে, আমরা নুনই আনতে পারি না, এই অবস্থা। আমাদের তো মেইন গ্রাজুয়েশন করতে করতে এইজটা অনেক হয়ে যায়, সাথে এই পোস্ট জন্য গ্রাজুয়েশন হয়ে যায়, অ্যাপ্লাই করা সবকিছু মিলে। রাইট। এই কারণেই আমার মনে হয় যে আমাদের ডাক্তারদের জন্য যে সাজেশন, আমরা যদি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের সময় থেকে মাঝে মাঝে অফ টাইম 1-2টা করে মডেল টেস্ট দেওয়া শুরু করতে পারি, দেখা যাবে ইন্টার্ন করতে করতে আমাদের পরিষ্কার ধারণা হয়ে যাবে পরীক্ষায় কি কি আসতে পারে, আমাদের কি কি পড়তে হবে। তখন আমরা 1-2 মাসের প্রিপারেশন নিলে আমাদের হয়ে যাবে। আমাদের যারা বিদেশে যেতে চায়, যদি সেকেন্ড ইয়ারে থাকতে সিদ্ধান্ত নেয় যে আমি দেশে থাকবো না, কারণ এখন আমাদের দেশে ডাক্তারি করাটা আসলে কঠিন, এটা সত্যি কথা। এবং আমাদের সার্ভাইভ অনেকেরই, করাটাই কঠিন, রেসপেক্ট, হ্যাঁ সিচুয়েশন সবকিছু রেসপেক্ট, মিলায়। আমি আমার গভর্নমেন্ট জব ছাড়ার একটা কারণ ছিল মানে ডিগনিটির অভাব, সেলফ রেসপেক্ট থাকে না শেষ পর্যন্ত। তো যারা যদি চিন্তা করে আর্লি যে স্টুডেন্ট থাকতে আমরা বাইরে যাব, তখন ওই অনুযায়ী ছোটবেলা থেকেই থার্ড ইয়ার থেকে যদি প্রিপারেশন নেওয়া শুরু করে, যেসব বিভিন্ন মডেল টেস্ট গুলো সলভ করা, এবং যারা ক্লিনিক্যাল লাইনে থাকতে চায়, যে যে দেশে যেতে চায়, সে যদি ইউকে তে যেতে চায়, সে প্ল্যাবের কোয়েশ্চেন গুলা নিয়ে তখন থেকেই এমআরসিপি বই পার্ট 1 পার্ট 2 সলভ করা শুরু করবে। ইউএসএমএল দিতে চাইলে ক্যাপলান সলভ করা শুরু করবে। ক্যাপলানের বই জয় করে নীলক্ষেতে সব পাওয়া যায়, নীলক্ষেতে সব ফটোকপি কম দামে পাওয়া যায়। এর থেকে বই কালেক্ট করা কম দামে সম্ভব, এবং ছোটবেলা থেকে বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে যদি প্রিপারেশন নেওয়া শুরু করে যে কোনো পরীক্ষারই, ও তখন ব্রেইনও অনেক কার্যকর থাকে, পরীক্ষা ভালো হবে এবং খুব তাড়াতাড়ি ক্যারিয়ারে সেটেল হবে। তো আমাদের মেইন ফোকাসটা মানে ক্যারিয়ার হিসেবে বা ফিউচার হিসেবে পাবলিক হেলথটা মানে ঠিক কতটা? ক্যারিয়ার হিসেবে পাবলিক হেলথ খুবই লোভনীয় ফিউচার প্রথম কেমন? দিকে। ফিউচার মানে আমাদের যদি ক্লিনিক্যাল সাইড ছেড়ে যদি আমরা যাই, দেখা যাবে মেডিকেল প্রফেশন আমরা আসি মেইনলি মানে মানুষজনের ট্রিটমেন্ট করব বা এই টাইপের একটা ডিটারমিনেশন নিয়ে। তো সেই হিসেবে দেখা যায় পাবলিক হেলথের এদিকে গেলে দেখা যায় আমাদের হয়তো চেম্বার করা বা ওই টাইপের জিনিসটা হয়তো বা অনেকটাই কমে আসে। তো এখন আমরা যদি একটা নন ক্লিনিক্যাল সাইডকে বেছে নিই, তো আমাদের পরবর্তীতে মানে আফসোস হওয়ার বা ওরকম কোনো কিছু আফসোস, ফিল হয়? আফসোস হতে পারে। আফসোস হতে পারে, এক নম্বর কথা হচ্ছে ইনকাম কম হবে। একই বয়সের একজন ক্লিনিশিয়ান, একজন পাবলিক হেলথ এবং পাবলিক হেলথ
রিসার্চারের ইনকামের ক্ষেত্রে ক্লিনিশিয়ানের ইনকাম বেশি হবে আনটিল দেন আনলেস তুমি, সরি আমি মধ্যে ভিডিও বাইরে চলে যাচ্ছি এখন, ঠিক আছে? না স্যার, ঠিক আছে, সমস্যা নেই। তো আহ, যদি আনটিল দেন আনলেস আমি খুবই টপ ক্লাস রিসার্চার হই, খুব টপ ক্লাস রিসার্চার তো 100 জনে একজন হয় না, 100 জনের 0.5% হয়। তুমি যদি আইসিডিডিআর সিনিয়র সায়েন্টিস্ট হও তখন তোমাকে সবাই আসলে হিংসা করবে, সে যত বড় ক্লিনিশিয়ানই হোক না কেন। কেন বলছি? আইসিডিডিআর আমার যে বস, আমি ওর নাম বলছি না কারণ তার ইনকামটা বলবো, সেই কারণে আমি নাম বলবো না। তার ইনকাম হচ্ছে মান্থলি, এখন আমি যখন দেশ ছেড়ে আসি তখন $23,000 ছিল, এবং ওটা ট্যাক্স ফ্রি। ইম্পর্টেন্ট কথা হচ্ছে ট্যাক্স ফ্রি, মানে হচ্ছে তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে না, তুমি এত টাকা পাচ্ছ। এটা তো যে কোনো ক্লিনিশিয়ানের জন্য, কারণ আমাদের ডাক্তাররা, যে আমরা যারা ক্লিনিশিয়ান ডাক্তার, তাদের জন্য একটা আতঙ্ক হচ্ছে ট্যাক্স। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্যাক্স কিভাবে থাকি, মানে পুরো ট্যাক্স দিই না, কিন্তু পুরো ট্যাক্স না দেওয়ার পর আমরা হাইয়েস্ট ট্যাক্স পেয়ে থাকি। আমরা হাইয়েস্ট ট্যাক্স পেয়ার বেশিরভাগই ডাক্তাররাই থাকেন, যদি আমরা পুরোটা দিই না। তো সেইখানে একজন মানুষ যদি 20-25 হাজার ডলার পায়, যেটা হচ্ছে ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স এক্সাম্পটেড, সেটা অনেক বড় সুযোগ। কিন্তু এই সংখ্যাটা মানে 1,000 জনেও একজন হতে পারবে না। এই ক্ষেত্রে যারা মিডিওকার বা আপার মিডিওকার, তারা রিসার্চের লাইনে আসলে তারা এক সময় হতাশ হয়ে যেতে পারে যদি রিসার্চ করে, কারণ তার চেয়ে তার ফ্রেন্ডের ইনকাম অনেক বেশি হবে। কিন্তু আবার যদি তুমি প্রোগ্রামে আসো বা এনজিও তে আসো, তখন তখন হচ্ছে কর্পোরেট জবের মতো। তখন নিজেকে চিন্তা করতে হবে যে আমি একটা কর্পোরেট লাইনে আসছি, আমার জবটা কর্পোরেটের মধ্যে হবে, কখনো আকাশচুম্বী হবে না, কিন্তু আমি একটা সাস্টেনেবল লাইফে চলতে পারবো। কর্পোরেট জব, এবং ব্যাংকে ব্যাংকে যেরকম মানুষ জব করে সেরকমই জব। রিসার্চের ক্ষেত্রে হতাশাজনক, পাবলিক হেলথের ক্যারিয়ার রিসার্চের ক্ষেত্রে হতাশাজনক হবে যদি কেউ ফান্ড আনতে না পারে। কেউ যদি পিআই হতে, পিআই হচ্ছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, মানে হচ্ছে একটা রিসার্চের যে হেড, কোন একটা রিসার্চ প্রজেক্টের যে হেড, তাকে আমরা বলি পিআই বা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। কেউ যদি পিআই হতে না পারে তার জন্য সেটা হতাশার ব্যাপার হবে। কারণ পিআই এর কথাই আসলে কোন একটা রিসার্চ প্রজেক্টে আইন। তো আমি একটা বয়সে পৌঁছে গেলাম, আমি এখনো পিআই হতে পারলাম না, তখন তার জন্য সেটা হতাশাজনক। পাবলিক হেলথ ক্যারিয়ার ইজ নট দ্যাট ইজি, এটাও চ্যালেঞ্জিং, একটা ইভলভিং ক্যারিয়ার। কিন্তু কেউ যদি নিজে ডিটারমাইন্ড থাকে যে আমি পাবলিক হেলথে ক্যারিয়ার করবো, তার জন্য আসলে হতাশা আসবে না। যেমন আমি বলতে, আমার ফ্রেন্ডরা তো এখন সবাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কনসালটেন্ট হয়ে গেছে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বা হাসপাতালগুলোতে। ওদের ইনকামও অনেক বেশি, কিন্তু তারপর আমি আমার হতাশা নাই। হতাশা না থাকার মূল কারণ হচ্ছে আমার যে উদ্দেশ্যে পাবলিক হেলথে আসা, সেটা ছিল হচ্ছে চেম্বার আমি করতে চাচ্ছিলাম না। মানে সন্ধ্যার পরে টাইমটা নিজের নিজের করে পেতে চাচ্ছিলাম। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি কিন্তু আসলে নিজের করে পাইনি, আমাকে সন্ধ্যার পরেও কাজ করতে হয়, কিন্তু আমি কাজটা বাসায় করতে পারি। এমনকি আমি আহ অফিস আওয়ারও আমি অনেক সময় বাসায় কাটিয়েছি। যেহেতু আমার বাসা চিটাগাং ছিল, আমি এমন সময় গেছে যে আমি রবিবারে ঢাকায় যাইনি, রবিবার রাতে গিয়েছি, যা রবিবারটা আমি বাংলাদেশ চিটাগাং এ ছিলাম, কিন্তু আমি বাসায় থেকে অফিস করতে পারছি, যেটা আমি ডাক্তার হলে আমার পক্ষে সম্ভব হতো না। তো এক একজনের মানে টেক আপ মেসেজ এক এক রকম হবে। যেহেতু আমার ইচ্ছা ছিল যে আমি সময় বেশি দিব বাসায়, এবং সেটা আমি পেরেছি, এর জন্য আমি হতাশ না। কিন্তু কিন্তু যদি আমি ইনকামের কথা চিন্তা করি, আমার বন্ধুরা আমার চেয়ে অনেক অনেক বেশি ইনকাম করে, কিন্তু আমার সেই নিয়ে চিন্তা নেই, কারণ আমার বেশি ইনকাম করা থাকলে তো আমি চেম্বারই করতাম। যেহেতু আমি চেম্বার করছি না, এর মানে হচ্ছে আমার বেশি ইনকাম করার শখ। স্যার, এখন যেহেতু করোনা ভাইরাস চলতেছে, তো এই পাবলিক হেলথে তো এই দিকে অনেক রেসপন্সিবিলিটিস, তো এই হিসেবে ক্যারিয়ার ক্ষেত্রে বা ফিউচারের ক্ষেত্রে মানে কিভাবে এই জিনিসটা হেল্পফুল, বা এটা করোনা আমি ভাইরাসের আমি আমি এটা ক্ষেত্রে এই রোলটা? এই কথাটা অনেক বলি যে করোনা অভিশাপ অনেকের জন্য, কিন্তু পাবলিক হেলথ স্পেশালিস্ট, স্পেশালি এপিডেমিওলজিস্টের জন্য এটা একটা আশীর্বাদ। আশীর্বাদ। আশীর্বাদ এই কারণে, এপিডেমিওলজি ব্যাপারটা বেশিরভাগ মানুষ আসলে চিন্তই না। যে নর্মাল, আমি জেনারেল ম্যাথের কথা বলছি, কিন্তু এখন যারা শিক্ষিত, যারা পেপার পেপার টেপার পড়ে, তারা সবাই বুঝে গেছে যে এপিডেমিওলজি জিনিসটা কি। তা আমাকে আগে মানুষকে বোঝাতে হতো যে তুমি কিসে পিএইচডি করছো, এপিডেমিওলজি এটা আবার কি। এখন কাউকে বোঝাতে হয় না, ও আচ্ছা epidemiology। এখন সবাই বুঝতে পেরেছে। তো যেটা হয়েছে যে করোনা আসার পরে যারা ফান্ডার যারা ফান্ডার এবং এমপ্লয়ার পাবলিক হেলথ অর্গানাইজেশন গুলাতে বা ইউনিভার্সিটি গুলাতে বা বিভিন্ন বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন গুলাতে, ওদের সব জায়গায় পাবলিক হেলথের জব অপরচুনিটি, আমি কিন্তু ফান্ড রিসার্চ অপরচুনিটি বলছি না,
আমি বলছি জব অপরচুনিটি বাড়বে। যেমন ইউএসএ তেই এপিডেমিওলজিস্টের জবের অফার মানে বেড়ে গেছে গত কয়েকদিনে, এবং অনেক 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 অর্গানাইজেশনই তাদের মধ্যে এপিডেমিওলজিস্ট নিয়োগ করার কথা চিন্তা করছে, প্রত্যেকটা অর্গানাইজেশন নিজের জন্য। তো এই করোনা, পোস্ট করোনাতে পাবলিক হেলথে আমার মনে হয় যে জব অপরচুনিটি সারা পৃথিবীতেই বেশি হবে আগের চেয়ে। আর আমি সবসময় একটু হতাশার কথা বলছি বাংলাদেশের ক্ষেত্রে, যে বাংলাদেশে উন্নত দেশগুলো থেকে রিসার্চ ফান্ডের পরিমাণ বা গ্র্যান্টের পরিমাণ আস্তে আস্তে কমা শুরু করেছে। কমা শুরু করলেও আমি বলবো যে বাংলাদেশের আহ, এটা অনেকে যারা সরকার বিরোধী আছে ওরা আমাকে নিয়ে হাসতে পারে, বাংলাদেশে আসলে এখনো অনেক টাকা, বাংলাদেশের ভিতরেও ইন্টারনাল টাকা অনেক, যদিও টাকা ভূতে খাচ্ছে, যদিও টাকা খায় ভূতে, বা টাকা আছে অনেক। যেটা সুখের কথা যে গভর্নমেন্টের অল্প অল্প হলেও এই চিন্তা আসছে যে গবেষণা খাতে টাকা প্রবাহটা হওয়া দরকার। খুব অল্প হলেও এই চিন্তাটা আসছে, এটা খুব ভালো 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 সাইন যে আজ থেকে 7-8 বছর পরে বা 10 বছর পরে হয়তো দেশের সরকারই দেশের রিসার্চে টাকা ঢালবে। তখন আবার আমরা নিজেদের টাকায় নিজেরা রিসার্চ করতে পারবো, আমাদের ভিখারির মতো বাইরের দেশের পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। স্যার, আপনি যেহেতু ভাবলেন যে মানে দেশে ব্যাক করবেন, তো আবার আমাদেরকে নিয়ে রিসার্চ ইনস্টিটিউট খোলার ইচ্ছা আছে, তো আমাদের মতো ফ্রেশারদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা, আপনার আন্ডারে কাজ করতে পারবো কিনা? চিটাগাং এ খোলার উদ্দেশ্য আসলে এটাই, যাতে চিটাগাং এ আমার আমার খুব পরিচিত খুব বেশি পাবলিক হেলথ এক্সপার্ট বা এমপিএইচ করা যারা হচ্ছে কেপেবল, এরকম মানুষের সংখ্যা আসলে কম। আমি আমি কমরেডের স্যারদের কথা বাদ দিয়ে, আমি যারা এই লাইনে রিসার্চের লাইনে এমপিএইচ করে রিসার্চের কাজ কিছু করেছে এরকম মানুষের কথা বলছি, আমি 3জন কি 4জনকে চিনি। তো আমার উদ্দেশ্য হচ্ছে একটা চিটাগাং এ যারা ফ্রেশ গ্রাজুয়েটস আছে, যেমন এমবিবিএস করার পর ইন্টার্ন শেষ করেছে এমন, তাদেরকে তাদেরকে আসলে ইউটিলাইজ করা এবং তাদের মধ্যে রিসার্চের নলেজটা গ্রো করা, যাতে তারা যদি পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চায়, রিসার্চের নলেজ থাকলে বা একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে তাদের জন্য খুব ভালো। অবশ্যই যারা ইয়াং থাকবে তাদের কাজ করতে পারবে, কিভাবে কাজ করতে হবে সেটা আমি একটু বলে দিই, তাহলে খুব ইয়ে লাগবে, মানে ক্লিশে লাগবে যে আমি কাজ করতে চাই এটা বলেই তো খালাস হয়ে গেল। তো যে আমি একটু এক্সপ্লেন করি, যেমন একটা রিসার্চে তো শুধুমাত্র যে প্রোটোকল লিখবে বা প্রপোজাল লিখবে সেই শেষ কথা না, আর অনেকগুলো হায়ারার্কি আছে বা ধাপ আছে আহ, কাজের, যা যা বিভিন্ন মানুষ প্রয়োজন। যেমন আমি উপর থেকে বলি যে পিআই এর নিচে থাকে হচ্ছে কো পিআই বা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, পরে থাকে কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, এর পরে থাকে কো ইনভেস্টিগেটর। এটা এই 3টা টায়ারের মধ্যে প্রোটোকল ডেভেলপমেন্টে সাহায্য করে, কিন্তু প্রোটোকল ডেভেলপমেন্ট করে শেষ কথা না। একটা প্রোটোকল ডেভেলপমেন্টটা হচ্ছে একটা বিল্ডিং এর প্ল্যান পাস করা, যে আমি একটা বিল্ডিং এর প্ল্যান পাস করেছি, এই না যে বিল্ডিংটা তৈরি হয়ে গিয়েছে। বিল্ডিংটা তৈরি হওয়ার জন্য আমার আরো বেশি ওয়ার্কফোর্স দরকার, বা রিসার্চটা শেষ করার জন্য সেই ওয়ার্কফোর্স হিসেবে ফ্রেশ গ্রাজুয়েটরা কাজ করতে পারে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে, যারা নিজে ডাটা কালেক্ট করবে, কিভাবে ডাটা কালেক্ট হয় সেটা শিখবে এবং প্রোটোকলটা পড়বে। they will learn how to write a protocol and how to collect data. অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। আশা করি আপনার সাথে কাজ করা হবে। ইনশাল্লাহ। গুড উইশেস, আপনার পিএইচডি অবশ্যই, যেন আর্লি শেষ হয়ে যায় নেক্সট ইয়ারে। আশা করি আমি এই ডিসেম্বরে দেশে ব্যাক করব, তারপর পিএইচডি ডিফেন্স দেওয়ার জন্য হয়তো আগামী বছর কোনো একটা সময় ইউএসএ তে যাব। দেখা হবে আশা করি। আশা করি দেখা হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার অনেক জন্য। ধন্যবাদ তোমাকেও, ভালো থেকো। আপনাদের সবার সাথে ছিলাম আমি, অম্বিকা দাস, চট্টগ্রাম মহাশিশু হসপিটাল মেডিকেল কলেজ 5ম বর্ষের শিক্ষার্থী। সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা।